বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক হিসাবে কাজ করে যাচ্ছি। আমি ফরিদপুর বিভাগ, আমাদের রাজনৈতিক একটা বিভাগ আছে, এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা। আমি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, কিন্তু দায়িত্বপ্রাপ্ত আমি ফরিদপুর বিভাগ। আর এখন তো আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাকে আগামী ২০ জাতীয় সংসদ নির্বাচন এই আমাদের এই গোপালগঞ্জ এক মুকসিদপুর কাশিয়ানী নির্বাচনী আসনে আমাকে জাতীয় দল আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনাদেরকে দোয়া চাই। আপনাদের লিখনির মাধ্যমে, সত্য প্রকাশ করার মাধ্যমে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার দলকে সহযোগিতা করবেন। এবং আপনাদের কাছে আজকে বিনীতভাবে আমি অনুরোধ করব, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে বা কোনো কমপ্লেন আপনারা পান, সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন। আর ইতিমধ্যে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো ধরেন আমাদের এই যে জিনিসটা বলতেছিলাম যে ওই আমাদের কালকে ভালো লেগেছে যে ওই গ্রামের একটা মানুষও কিন্তু ঘর ছাড়া নেই, ওই গ্রামের একটা মানুষও কিন্তু পুলিশও হয়রানির শিকার নেই, ওই গ্রামের একটা মানুষও কিন্তু কোনো বিরোধ কলে জর্জরিত না। আজকে আমাদের এই শান্তিপ্রিয় কাশিয়ানী মুকসিদপুর কিন্তু খুবই শান্ত ছিল। এটা বিগত কিছুদিন আগে কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা বা কিছু অরাজনৈতিক কর্মকাণ্ড বা কিছু উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের কারণে কিন্তু আজকে আমাদের অনেক মানুষ, অনেক দোষী মানুষের পাশাপাশি অনেক নিরীহ মানুষও কিন্তু আজকে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আর আমার জানা মতে এই কাশিয়ানী মুকসিদপুরে আর কোনো নিরীহ মানুষ, কোনো নির্দোষ মানুষ কোনোভাবেই কোনো হয়রানির শিকার হবে না, কোনো মিথ্যা মামলার শিকার হবে না। আমার প্রশাসনের সাথে কথা বলে আমার যতটুকু সহযোগিতা দরকার আমি প্রশাসনকে সহযোগিতা করবো, প্রশাসনের সহযোগিতা নিব, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এই মুকসিদপুর কাশিয়ানী মানুষ ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। সামনে রেখে এবং আপনি নির্বাচিত হলে স্থানীয় জনগণ বা স্থানীয় তৃণমূল পর্যায় বা বেকার এদের নিয়ে আপনার প্রতিশ্রুতি কিছু আছে কিনা? আমি আপনাদেরকে সত্যি করে বলতে চাই, আমি সবসময় কিন্তু একটা কথা বলার জন্য বলি না, আমি কিন্তু এই কাশিয়ানী মুকসিদপুরে নেতাগিরি করতে চাই না, আমি কিন্তু কাশিয়ানী মুকসিদপুরে মানুষের নেতা হতে চাই না, আমি তাদের ভাই হিসেবে থাকতে চাই, আমি তাদের বিপদে পাশে থাকতে চাই। আমি আমার সুযোগ দিয়ে আমার সাধ্যমতো আমি আমার এই অঞ্চলের মানুষের যে কোনো বিপদে পাশে থাকতে চাই, তাদের যে কোনো কর্মসংস্থানের জন্য আমার যা যা করণীয় ইনশাল্লাহ আমি করব। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের এই অঞ্চল, বিশেষ করে গোপালগঞ্জের মানুষ হয়তো বিভিন্নভাবে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। সেটারও একটু কারণ ছিল, বিগত 16-17 বছরে আসলে গোপালগঞ্জের মানুষকে নিয়ে বাইরে যে প্রচারণা ছিল, সত্যি করে আমাদের এই অঞ্চলে, আপনারা তো এই অঞ্চলেরই মানুষ, আপনারা দেখবেন বাইরের থেকে যেভাবে শোনা যায় যে এই মুকসিদপুর কাশিয়ানীতে ব্যাপক উন্নয়ন হয়েছে, ব্যাপক রাস্তাঘাট, ব্যাপক কলকারখানা, ব্যাপক প্রতিষ্ঠান হয়েছে, কার্যত কিন্তু ওইভাবে কিন্তু আসলে হয়নি যেটা বাইরের মানুষ বোঝে, বাইরের মানুষ জানে। এ কারণে আমার এটা লক্ষ্য করার সুযোগ হয়েছে, আমি আসলে গত 15-16 বছর ওইভাবে ওপেন মুভ করতে পারিনি, খোলামেলা মুভমেন্ট ছিল না আমার। আমি এই 5ই আগস্টের পরে, পট পরিবর্তনের পরে কিন্তু আমার প্রতিটা অঞ্চলে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে যাওয়ার সুযোগ হয়েছে। এই কারণে আমার সচক্ষে দেখার সুযোগ হয়েছে আসলে এখনও অনেক রাস্তাঘাট অবহেলিত, অনেক অঞ্চল অবহেলিত, যে অঞ্চলগুলোতে এখনও গাড়ি নিয়ে যাওয়া যায় না, ইভেন পথে রাস্তা দিয়ে হেঁটেও যেতে খুব কষ্ট হয়। যেমন আমাদের উজনি ইউনিয়নের একটা গ্রাম আছে, যে আমাদের বাবু কার্তিকচন্দ্র ঠাকুরের বাড়ি, ওই গ্রামটায় কিন্তু এখনও নৌকা দিয়ে যেতে হয় বছরের 9 মাস। কিছু সময় মানে পায়ে হেঁটে গেলেও কিন্তু গাড়ি ঘোড়া নিয়ে যাওয়ার সুযোগ হয় না, হেঁটে হেঁটেই যেতে হয়, কাদা বা রাস্তাঘাট, এরকম অনেক অঞ্চল কিন্তু রয়ে গেছে, যে অঞ্চলগুলো একটু আন্তরিক হলেই, একটু হলেই উন্নয়ন করার সুযোগ ছিল। আর একটু বৃষ্টি বাদল হলে তো ওই অঞ্চলে আসলে মুভমেন্ট করা খুবই কষ্টদায়ক হয়ে যায়। আমি একটু প্রশ্ন করি, আপনি দেখেছেন যে কাশিয়ানী শিক্ষাঙ্গনের যে ফলাফল এসএসসি এবং এইচএসসি, এটি আসলেই দুঃখজনক, হতাশাজনক। এটি একটি বিষয়। আর কাশিয়ানী যেমন রেল এবং ঢাকার যাতায়াত বা সড়ক, মহাসড়ক, এগুলোর উন্নয়নে আপনি যদি আমি দেখেন যে কথাটা বললেন, আমি কিন্তু সবার আগেই আমার যে প্রতিশ্রুতিটা ছিল, আমি কিন্তু মাদক মুক্ত কাশিয়ানী দেখতে চাই।
আমি কিন্তু মাদক মুক্ত গোপালগঞ্জ 1 নির্বাচনী আসন দেখতে চাই এবং আল্লাহ যদি আপনাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে ইনশাল্লাহ এটা আমি করব। এ ব্যাপারে আমি একদম জিরো টলারেন্স, কোনো আপোষ করব না এই ব্যাপারে আমি। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করা দরকার, আমি ইতিমধ্যে হয়তো আপনারা জানেন আমি 2-3টা প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছি। ওই প্রতিষ্ঠানগুলো কিন্তু ফলাফল এবার হয়তো ভালো হয়নি। আমি বিশ্বাস করি আমি আগামী যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাগুলোতে আপনারা দেখবেন শুধু এই প্রতিষ্ঠানগুলো না, কাশিয়ানী মকসিদপুরে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলো যাতে তারা আরও ভালো রেজাল্ট করতে পারে, ওই ছেলে মেয়েগুলো যাতে রেগুলার ক্লাস করে সে ব্যাপারে যা যা করা দরকার আমি ওইটা হস্তক্ষেপ করব। যেমন আমি আমার কলেজে, আমি যে কলেজের সভাপতি হয়েছি এমএ খালেদ কলেজ, ওই কলেজে কিন্তু ইতিমধ্যে আমি আমাদের শিক্ষকদের ক্লাস নেওয়ার পাশাপাশি কিন্তু ছাত্র এবং গার্জিয়ানদের সাথে কথা বলার জন্য একটা টিম করে দিয়েছি। একজন শিক্ষক কিন্তু প্রতি মাসে মিনিমাম 3 বার করে 10 জন ছাত্র এবং তাদের গার্জিয়ানদের সাথে কথা বলবে, যাতে আমাদের ছেলেমেয়েরা ক্লাসমুখী হয়, আমাদের ছেলেমেয়েরা ক্যাম্পাসমুখী হয়, আমাদের ছেলেমেয়েরা যাতে তাদের শিক্ষাঙ্গনে ফিরে যায় পড়াশোনা করার মানসিকতা নিয়ে। আমি একটা প্রশ্ন করি, উন্নয়নের জন্য বিগত সরকার পঞ্চবার্ষিকী একটা পরিকল্পনা থাকে। পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা দেখা গেছে গোপালগঞ্জ জেলায় যে বাজেটটা আছে কাশ্মীরিতে তেমন শেষ আনুপাতিকভাবে পাইনি। আমরা দেখেছি, আমাদের কাছে অনেক তথ্য আছে যে এই যে উন্নয়ন এবং শিক্ষা খাতে আমরা কাশ্মীরি তার ঐতিহ্য, গোপালগঞ্জের মধ্যে কাশ্মীর তার ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে হারাচ্ছে শিক্ষার উন্নয়নের ব্যর্থতা। আপনি নির্বাচিত হলে আপনার এই পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী যে কথা আপনাদের বলছেন বলো যে যাতায়াত কমিউনিকেশন বিভিন্ন এই আর একটা বলছে মাদকা, এই মাদক কিন্তু একটা জাতিকে ধ্বংস করে। মাদকের কিন্তু একটা সংগঠন আছে, ওরা বলে কি যে আমরা কোনো দল চেঞ্জ করি না, আমরা প্রেজেন্ট পার্টিতে সবসময় অবস্থান করি। আপনার দৃষ্টিতে আপনার সংগঠনের মধ্যে যদি এরা আশ্রয় না পায় এই ব্যাপারে আপনি কি করবেন? অবশ্যই আমি তো আগে ধরেন বাইরে কিছু করতে হলে নিজের ঘর আগে ক্লিন করতে হবে। নিজের ঘর যদি আমি পরিষ্কার না করি তাহলে মানুষ কিন্তু বলবে আরে আপনার ঘরের মধ্যেই তো এই ঝামেলা, আপনি আবার বাইরের কি ঝামেলা মিটমাট করেন। আমি আপনাদের কথা দিলাম আমাদের দলের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে বা এরকম কারো পরবর্তীতে এরকম প্রবণতা থাকে কারো মাদকের ব্যবসা করার জন্য, কারো মাস্তানি করার জন্য, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই সুযোগ তারা কোনোভাবেই পাবে না। তারা যদি এই সুযোগ নেওয়ার চেষ্টা করে তারা হয়তো এই দলের মধ্যে বা আমাদের এই পরিবারের মধ্যে থাকার সুযোগ তারা পাবে না, এতটুকু আমি আশ্বস্ত করতে চাই। পাশাপাশি আমি আপনাদেরকে নির্বাচিত হওয়ার আগে আমি আশ্বস্ত করতে চাই, আমি ইতিমধ্যে একবার রেল সচিবের সঙ্গে কথা বলেছি। আমাদের যে মাঝিঘাটি এবং মকসিদপুরে যে 2টা রেল স্টেশন আছে ওনাদের বলেছি যে 1 মিনিটের জন্য হলেও এই 2টা স্টেশনে যাতে আপনার গাড়ি স্টপেজ থাকে, তা ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা বাই রোটেশন এটার জন্য নাকি ওনাদের অনেক কিছু সূচি মেনটেন করতে হয়। ওনারা আমাকে বলেছেন অতি সহজ আমাদের ডিসেম্বরের আগেই হয়তো আমরা 2টো না হয় 1টা স্টেশন চালু হবে। এবং চালু না হতে যে কথাটা বললেন এই স্টেশনগুলো কেন্দ্রিক কিন্তু একটা দুষ্ট চক্র, একটা মাদক চক্র কিন্তু গড়ে ওঠে। আমার মনে হয় আমাদের এই রেল স্টেশনগুলো যদি চালু হয়ে যায় আমাদের মাদকের অনেক রুট বন্ধ হয়ে যাবে, আমাদের মাদকের অনেক অপরাধ বন্ধ হয়ে যাবে। এটা আমি একটু বলছিলাম যে রেলগাড়িটা এখন আমরা 2টো পাচ্ছি 2 জায়গায়, এই রেলগাড়ি বাড়বে কিনা ইনশাআল্লাহ আমাদের জনগণের স্বার্থে, আমাদের জনগণের যোগাযোগের স্বার্থে আমি একাধিক ট্রেন যাতে আমাদের এই অঞ্চলে আসে সে ব্যাপারে আমি দাবি জানাবো কর্তৃপক্ষের কাছে এবং আমি চেষ্টা করব যাতে আমাদের একাধিক যোগাযোগ ব্যবস্থা, একাধিক ট্রেন আমাদের এই গোপালগঞ্জে আমি আরেকটা কথা স্মরণ করতে চাই। আমি জানি কাশিতে আসছেন, ওনার প্রথম বক্তব্য ছিল কাশী থানাকে আমার নিজের থানা করে ঘোষণা করছে। আমি এটা শুনেছি জানি, আমি মনে করি যে কাশিনী থানাটাকে যেহেতু নিজের থানা করে ঘোষণা করছে, আগামীতে উন্নয়নের যে সার্থকতাটা আপনার মাধ্যমে কাশিনী জনগণ পাবে। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আপনাদের প্রত্যক্ষ ভোটে যদি আমি নির্বাচিত হই, আমাকে যদি আপনারা বা আমার দলকে যদি আপনারা প্রতিনিধিত্ব করার জাতীয় সংসদের সুযোগ দেন, ইনশাল্লাহ বাংলাদেশের অন্য নির্বাচনী আসনে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে আমাদের এই নির্বাচনী আসন গোপালগঞ্জে তার চেয়ে বেশি ছাড়া কম হবে।
সেই ক্ষেত্রে যদি হয়তো বলতে পারেন যে আপনাদের দলের অনেকেই তো বলে গোপালগঞ্জের নাম তুলে যাব, শোনেন রাজনীতিতে অনেক সময় অনেক কথা ইমোশনালি হয়, অনেক কথা অনেক সময় বলতে হয়। এই জন্যই বলবো, আমার মনে হয় না যে আমাদের এই গোপালগঞ্জের মানুষ ওইরকম কোনো চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হয়েছে। কারণ যারা অপরাধীরা শাস্তি পাক, এটা তো আপনারা সবাই চান না নাকি? অপরাধীরাও মাফ হয়ে যায়, অপরাধীরা ছাড়া পাবে, এটা কিন্তু আমাদের যারা বিবেকবান মানুষ সবারই কিন্তু ওই প্রত্যাশা, যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, এটাই কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আমি বললাম, আমি আবারও আপনাদের কথা দিয়ে গেলাম যে আমরা যদি নির্বাচিত হই, আমার দল যদি নির্বাচিত হয়, ইনশাল্লাহ এখানে কোনো নিরপরাধ মানুষ কখনোই তারা শাস্তি বা কোনো প্রকার হয়রানির শিকার হবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনি যেমন বললেন যে বিগত তিনটা নির্বাচন হয়েছে, সেটা নানান ধরনের সহিংসতা সংগঠিত জড়িত হয়েছে, সাধারণ জনগণ ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে সাধারণ মানুষ কি তার ভোটার অধিকার বা ভোট সুষ্ঠু দিতে পারবে কিনা, এমন কোনো তথ্য আপনার কাছে রয়েছে? ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যে কথাটি বলেছেন যে এবারের নির্বাচনই হবে ঐতিহাসিক নির্বাচন, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন, এবং এটা আমি মনে প্রায় বিশ্বাস করি। আগামী তফসিল দেওয়ার পরেই এদেশের জনগণও বিশ্বাস করবে যে আগামী নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হবে, সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং মানুষ তার পছন্দের মানুষকে ইচ্ছা অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ পাবে। দেশের বর্তমান রাজনীতি এবং পরিস্থিতি দেখেন, আমাদের পরিস্থিতি দেখেন বিগত 16 বছর তো এদেশের মানুষ যাতে তার নিজের ভোটটা নিজে দিতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এজন্যই কিন্তু আন্দোলন করেছিল। আমাদের সেই আন্দোলনটা কিন্তু এখনো পরিপূর্ণতা পায়নি। সেই আন্দোলনটা পরিপূর্ণতা পাবে যখনই একটি নির্বাচিত সরকার দেশে আসবে, তাদের মাধ্যমেই কিন্তু একটি পরিপূর্ণতা পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই কারণেই এখন হয়তো অনেক বিশৃঙ্খলা রয়েছে, অনেক সুশাসনের অভাব রয়েছে, বিভিন্নভাবে সমাজে বিভিন্ন অসঙ্গতি রয়েছে। আমি বিশ্বাস করি এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে দল ক্ষমতায় আসুক, যদি একটু রাজনৈতিক দল ক্ষমতা আসলে, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা যে সকল বিশৃঙ্খলা দেখছেন, যেগুলো অনিয়ম দেখছেন, এগুলোর পরিসমাপ্তি ঘটবে বলে আমি বিশ্বাস করি। আপনি দেখেছেন একটি রাজনৈতিক দল কিন্তু বলছে টিআর পদ্ধতি। আপনারা ইতিমধ্যে দেখেছেন টিআর পদ্ধতি নিয়ে কিন্তু এখন আর কেউ কথা বলছে, পিআর পদ্ধতি নিয়ে কিন্তু এখন আর কেউ কথা বলছে না। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। এটা তাদের একটা খুব কৌশল ছিল, নির্বাচনকে বিলম্বিত করার একটা কৌশল ছিল। আসলে যে দেশের মানুষ, আমি বিশ্ববিদ্যালয়ে পড়া একজন মানুষ, আমাদের দেশের কন্টেস্টে তো সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি। আমারও কিন্তু পিআর সম্পর্কে অত স্বচ্ছ ধারণা এখনও কিন্তু হয়নি যে পিআরটা কী আসলে। পিআর এই শব্দটা বহির্বিশ্বের যে উন্নত দেশের কিছু কিছু দেশের যেগুলো রয়েছে, বাট আমাদের দেশের মানুষের কিন্তু পিআর সম্পর্কে বুঝতে হলে আরও অনেক বছর লাগবে, আরও অনেক দিন লাগবে। এজন্য পিআরটা শুধুই তাদের একটা চালাকি ছিল নির্বাচন বিলম্বিত করার জন্য। পার্লামেন্টের ব্যাপারে যে সাধারণ আপনাদের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে একটা সংসদ হবে, আর এদের আনুপাতিক হারে পেয়ার যেটা বলেন আনুপাতিক হারে সেটা করা যেতে পারে। সেটা হয়তো আমাদের দলও কিন্তু দ্বিকক্ষ পার্লামেন্ট, আমরা কিন্তু যখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, সেই সময় কিন্তু বাংলাদেশের একজন সাংবাদিকও বলেননি, একজন অনেক আগে, উনি কিন্তু সেই অনেক আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন। কিন্তু এর আগে কিন্তু কোনো দল, কোনো মানুষও কিন্তু ওই চিন্তা চেতনা হয়নি, তত্ত্বাবধায়ক সরকার হয়নি। আগামী সংসদ নির্বাচনে বিশেষ একটি দল নির্বাচনে যারা নির্বাচন পরিচালনা করবে, আমাদের কি মনে করেন নির্বাচনকালীন সময় কোনো প্রভাগণ্ডা বা আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন একটি দল কিন্তু ইতিমধ্যেই তাদের বিভিন্ন মিডিয়া দিয়ে, তাদের বিভিন্ন দলের লোক দিয়ে আমাদের বিশেষ করে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন কিন্তু প্রভাকাণ্ডা করার চেষ্টা করছে। আমরাও আপনাদের কিন্তু এই জিনিসটাকে আমি বারবার যে কথাটি বলছিলাম, আপনারা জাতির বিবেক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা প্রভাকাণ্ড, কোনটা কূটকৌশল, এটা কিন্তু আপনারা আমাদের অনেকের চেয়ে ভালো বোঝেন, ভালো জানেন। কারণ আপনারা এই মিডিয়া নিয়ে কাজ করেন, এই সংবাদ মাধ্যম নিয়ে কাজ করেন। আপনারা সে কারণেই আপনাদের কিন্তু আগামী যে নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার যে নির্বাচন, এই নির্বাচনের